স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোমেন কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাউসান কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো। তোমায় কম দেখা যায় ক্লাসে। কাউসান স্যার অনেকদিন পর আজকে জয়েন করছি। ঠিক আছে, ওকে। জয়েন করো না যে এতদিন? স্যার মনে করছি ক্লাস হচ্ছে না সেজন্য। তাই নাকি? ক্লাস হচ্ছে না মনে করার কোনো ইয়ে নেই, আমাদের ক্লাস সব সময় হয়। আমাদের ক্লাস বন্ধ থাকে না, সব সময় ক্লাস হয়। ওকে, ঠিক জি আছে, আমরা স্যার। একটু ওয়েট করি। আর দু একজন পার্টিসিপেন্ট জয়েন করলে আমরা ক্লাস শুরু করব। জিম কেমন আছো? মাকজুম জিম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়া কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে স্যার। কি প্রবলেম হচ্ছে বলো? স্যার আমি এখনো অ্যাসাইনমেন্ট নিই নাই। আচ্ছা, দাও না যে, জমা দাও না যে। স্যার নিই নাই যে নাও, এখনো জমা দাও, একটাও দিই। জমা দাও। ঠিক আছে, স্যার জমা। আজকে থেকে নিতে পারবো? স্যার কালকে থেকে নিতে পারবো? না, নেওয়ার একটা ডেট থাকে। অ্যাসাইনমেন্ট কখন নিবা তোমাদেরকে একটা নোটিশের মাধ্যমে জানানো হয়। কোন ক্লাস কোন রুম থেকে স্যার কখন কয়টা বাজে নিবে একটা ডেট দেওয়া হয়। তোমরা সব সময় ক্লাসে থাকবা, তোমরা তোমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবে। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব নোটিশ পেয়ে যাবা, নিয়মিত চেক করবে। আগে যেগুলো স্যার পাও আমি একটাও জমা দিই নাই 3 সপ্তাহ ধরে। জমা দাও না কেন? তুমি এবার ঘুমিয়ে থাকলে কেমন হবে? খবর রাখতে হবে তো। ঠিক আছে, এখন থেকে অ্যাক্টিভ থাকবে। যেগুলো দাও না সেগুলো নাই। স্যার আমাদের এখন থেকে যেগুলো দিবে সেগুলো আনবে, সেগুলো জমা দিবে, না হয় প্রবলেম হবে, প্রমোশন পাবে না। ওকে স্যার। ঠিক আছে। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 2টা তো স্কুল থেকে দেওয়া, আমরা দিই নাই, স্কুলে ফেরত দিই নাই, ওইটা কি হবে? ফেরত দাও, যেগুলো দাও না সেগুলো দাও, সমস্যা নেই। নিয়েছো ওকে, কিন্তু দেওয়া ডিজার্ভিং হয় ঠিক সময়ে, ওকে সেগুলো দাও, নো প্রবলেম। ওকে। ঠিক আছে, তাহলে এরই মধ্যে জয়েন করেছে আদনান সামিদ, সাজিদ মুন্না, তাসফিক বিন ওসমান। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। দেখো তো আমার ডিভাইসের স্ক্রিন তোমাদের ওখানে দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছি। ওকে, ঠিক আছে। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাভেদ। দ্বিতীয় অধ্যায়, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর শাসনামল এবং পরবর্তী ঘটনা। ওকে, দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় একটা চ্যাপ্টার। আমরা এরই মধ্যে 3টা ক্লাস নিয়েছি, আজকে দ্বিতীয় অধ্যায়ের 4র্থ ক্লাস। ওকে, গত 3টা ক্লাসে আমরা জেনেছি ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, ভাষণের তাৎপর্য, স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা,
বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকারের কার্যক্রম, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের, পেশাজীবীদের, রাজনৈতিক দলের, ছাত্র সমাজের, মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা, পেশাজীবীদের ভূমিকা। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব আমাদের মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছে সেই সম্পর্কে আমরা জেনেছি। আমরা আজকের ক্লাসে জানব স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর শাসনামল এবং পরবর্তী ঘটনা। প্রথমে আমরা জানব যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়া সম্পর্কে। তোমরা তোমাদের বিজিএস বইয়ের 25 নাম্বার পৃষ্ঠা খুলে রাখো। 25 পেজ নাম্বার 25, যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়া। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন চারদিকে ছিল স্বজন হারানোর বেদনা, কান্না, হাহাকার এবং ধ্বংসযজ্ঞ। অসংখ্য রাস্তাঘাট, পুল, কালভার্ট, কারখানা, নৌবন্দর এবং সমুদ্র বন্দর ছিল বিধ্বস্ত। রাষ্ট্রীয় কোষাগার ছিল অর্থশূন্য। স্বাধীন বাংলাদেশের ছিল না কোনো সামরিক বেসামরিক বিমান। 30 লাখ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে 1 কোটি শরণার্থীর পুনর্বাসন, গ্রামগঞ্জের লাখ লাখ ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণ, 7.5 কোটি মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা এবং বাসস্থানের চাহিদা পূরণ ও আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ছিল সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের জন্য বড় চ্যালেঞ্জ। যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল শুরু হয়। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের মতো কঠিন দায়িত্ব পালন ছাড়াও 1972 থেকে 1975 এই সময়টা ছিল বঙ্গবন্ধুর শাসনামল। 1972 থেকে 1975 পর্যন্ত বঙ্গবন্ধুর শাসনামলে যে অর্জন বাংলাদেশ করেছে তার বর্ণনা দেওয়া হলো। সংবিধান প্রণয়ন এবং কার্যকর। সালের 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। সংবিধান প্রণয়ন করতে হলে আগে প্রথমে একটি অস্থায়ী আদেশ জারি করতে হয়। 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন হয়। তাহলে সংবিধান প্রণয়ন করার জন্য 34 জনকে সদস্য হিসেবে কি করা হয়, সিলেক্ট করা হয়। তারা প্রথমে কি করে, একটি খসড়া সংবিধান প্রণয়ন করে, হাতে লিখে একটি সংবিধান প্রণয়ন করে। এই কমিটি 12 অক্টোবর খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে পেশ করে। 4 নভেম্বর উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর থেকে বলবৎ হয়। এই সংবিধানের মূলনীতি হচ্ছে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। সংবিধানে
সার্বজনীন ভোটাধিকার, মৌলিক অধিকার, ন্যায্য বিচার সহ জনগণের সকল রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অধিকার স্বীকৃতি হয়। গণপরিষদ। উনিশশো ৭২ সালের ২৩ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশ গণপরিষদ নামে একটি আদেশ জারি করেন। এই আদেশ অনুসারে ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যরা গণপরিষদের সদস্য হিসেবে পরিগণিত হয়। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে দেশের জন্য প্রয়োজনীয় আইন কানুন কার্যকর করা হয় এবং পাশ করা হয়। পরিত্যক্ত কারখানা জাতীয়করণ। স্বাধীনতার পর আদমজী সহ বিভিন্ন কলকারখানা পাকিস্তানি অবাঙালি শিল্পপতিরা বাংলাদেশ ছেড়ে গেলে বঙ্গবন্ধু সরকার ১৯৭২ সালে রাষ্ট্রীয় মালিকানায় এনে বাংলাদেশের সম্পদে পরিণত করেন। কারখানা জাতীয়করণের মাধ্যমে শ্রমিকরা রাষ্ট্রীয় সম্মানজনক অবস্থানে চলে আসেন। জাতীয়করণ মানে হচ্ছে সরকারি। দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশে যে পাকিস্তানিদের যে কারখানা ছিল, বিভিন্ন কারখানা ছিল, বড় বড় শিল্প প্রতিষ্ঠান ছিল, পাকিস্তানিরা দেশ ত্যাগ করলে বঙ্গবন্ধু সরকার সেগুলা কি করেন? সরকারি করে নেন। ওখানে যে শ্রমিকরা ছিল, শ্রমিকরা কি হয়? সরকারি শ্রমিকে পরিণত হয়। প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। পাকিস্তান আমলে যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা ছিলেন তারা সামান্য বেতন পেতেন। বঙ্গবন্ধু প্রায় ৩৮,০০০ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন, অর্থাৎ সরকারি করেন। এর মাধ্যমে রাষ্ট্র প্রাথমিক শিক্ষার দায়িত্ব গ্রহণ করে। নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি। বঙ্গবন্ধু সরকার ১৯৭২ সালে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরাতে খুদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করে। এই কমিটি ১৯৭৪ সালে একটি গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতির রূপরেখা উপস্থাপন করে। এভাবে বঙ্গবন্ধু সরকার দেশের জন্য একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করেন। রিলিফ প্রদান এবং রেশনিং প্রথা। উনিশশো ৭২ সালে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত পরিবার এবং মানুষজনকে বিদেশ থেকে পাওয়া কম্বল, খাদ্যদ্রব্য এবং নগদ অর্থ বন্টন করেন। এছাড়া শহর এবং গ্রাম পর্যায়ে ব্যাপকভাবে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করার জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে সহায় সম্বলহীন মানুষের সাহায্যের জন্য এটি ছিল একটি বিরাট মানবিক পদক্ষেপ। উনিশশো ৭৩ সালের সাধারণ নির্বাচন। উনিশশো ৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন হয়। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ১৯৭৩ সালের নির্বাচন
খুবই গুরুত্বপূর্ণ। নতুন অর্থনৈতিক পাঠশালা পরিকল্পনা। বঙ্গবন্ধুর সরকার দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য একটি পরিকল্পনা কমিশন গঠন করেন, যেটি ছিল 5 বছর ভিত্তিক, যাকে বলা হয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। কমিশনের সুপারিশ অনুসারে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশে নতুনভাবে ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষি সহ নানা অর্থনৈতিক খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন। 1972 সাল পর্যন্ত বকেয়া সুদ সহ কৃষি জমির খাজনা মওকুফ করে দেওয়া হয়। দ্বিতীয় বিপ্লব। শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লব কর্মসূচি। মুক্তিযুদ্ধের সীমাহীন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ যখন ব্যস্ত, তখন আন্তর্জাতিক বাজারে খাদ্য এবং তেলের দাম বৃদ্ধি পায়। 1973-74 সালে বন্যায় দেশে খাদ্য উৎপাদন তেমন একটা হয় না। এসবের কারণে দেশে খাদ্য সংকট অর্থাৎ দুর্ভিক্ষ সৃষ্টি হয়। সর্বোপরি দেশের অভ্যন্তরে মজুতদার, দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী তৎপর হতে থাকে। বঙ্গবন্ধু সরকার জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য এবং শোষণহীন সমাজ গঠনের জন্য আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন দল নিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল গঠন করেন। গণমানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধু নতুন একটি ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেন। পররাষ্ট্রনীতি। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের 10 জানুয়ারি ঢাকায় পদার্পণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওখানে তিনি বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কারো প্রতি বৈরী আচরণ সমর্থন করবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। বাংলাদেশ এমন নীতিতে বিশ্বাস করে। তিনি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করার জন্য এবং সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেন। ফলে অল্প সময়ে 140টি দেশ বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোভিয়েত ইউনিয়ন চট্টগ্রাম বন্দরকে মাইন মুক্ত করা সহ নানাভাবে সহযোগিতা করেছে। মাইন মুক্ত করা মানে হচ্ছে যে ওখানে যে বোমা রেখেছিল, যে পাকিস্তানিরা বোমা ফিট করে রেখেছে, ওইসব বোমাকে নিষ্ক্রিয় করা। ওকে, বোমা নিষ্ক্রিয় করা মানে হচ্ছে মাইন মুক্ত করা। এরপরে অন্যান্য বন্ধুভাবাপন্ন দেশ খাদ্যদ্রব্য এবং ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ভারতীয় মিত্র বাহিনীর ফেরত যাওয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনী মিত্রবাহিনী হিসেবে অংশগ্রহণ করেছে। পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে ভারতীয় মিত্রবাহিনীর ভূমিকা আছে। ভারতীয় বাহিনীর উপস্থিতি নিয়ে দেশি বিদেশি পত্র পত্রিকাকে অপপ্রচারের সুযোগ না দিয়ে বঙ্গবন্ধু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীকে মিত্র বাহিনীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। ফলে 1972 সালের মার্চ মাসে মিত্র বাহিনী বাংলাদেশ ছেড়ে ভারতে পদার্পণ করে। বিশ্ব ইতিহাসে
বিদেশি সৈন্যদের এত তাড়াতাড়ি স্বদেশে ফিরে যাওয়ার নজির বিরল। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ। (1972) সালে বাংলাদেশ ব্রিটিশ কমনওয়েলথ এবং 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন। এছাড়া বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনেও সদস্যপদ লাভ করে। বিশ্ব শান্তি পরিষদে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়। বঙ্গবন্ধুর সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের মর্যাদা লাভ করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা জেনেছি স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর শাসনামল এবং পরবর্তী ঘটনাবলী সম্পর্কে। তাহলে বঙ্গবন্ধুর শাসনামলে উল্লেখযোগ্য যেসব প্রক্রিয়া হয়েছে, যেসব উল্লেখযোগ্য অর্জন হয়েছে তার মধ্যে আছে যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়া, সংবিধান প্রণয়ন এবং কার্যকর গণপরিষদ, পরিত্যক্ত কারখানা জাতীয়করণ, প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি, রিলিফ প্রদান এবং রেশনিং প্রথা, 1973 সালের সাধারণ নির্বাচন এবং নতুন অর্থনৈতিক পাঠশালা পরিকল্পনা। আরও আছে দ্বিতীয় বিপ্লব, পররাষ্ট্রনীতি, ভারতীয় মিত্র বাহিনীর ফেরত যাওয়া, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ। তাহলে আমি একটু ফিডব্যাক নিব, এরপরে আমরা ক্লাস শেষ করব। বঙ্গবন্ধু সরকারের সংবিধান প্রণয়ন সম্পর্কে কে বলতে পারবে? মোমেন। নতুন সংবিধান প্রণয়ন ও কার্যকর করা। 1972 সালে 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এই কমিটি 12 অক্টোবর খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে পেশ করে 4 নভেম্বর উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত ও 16 ডিসেম্বর থেকে তা বলবৎ হয়। এই সংবিধানের মূলনীতি হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। সংবিধানের সার্বজনীন ভোটাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার সহ জনগণের সকল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার স্বীকৃত হয়। ওকে, ঠিক আছে, ভেরি গুড মোমেন, তুমি খুবই অ্যাটেনটিভ ছিলা, বুঝতে পেরেছি তুমি প্রত্যেকটা ক্লাসে অ্যাটেনটিভ থাকো। আচ্ছা, দেখি এবার পরের অংশে গণপরিষদ। বঙ্গবন্ধু সরকারের যে গণপরিষদের কার্যক্রম সম্পর্কে, গণপরিষদ গঠন সম্পর্কে কে বলতে পারবে? কেউ আছে? নিচ থেকে বলবে। আমি বলবো। ওকে, জিম বলবে, বলো। 1972 সালের 23 মার্চ বঙ্গবন্ধু গণপরিষদ নামে আদেশ জারি করেন। 1970 সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন সদস্যগণ গণপরিষদের সদস্য বলে পরিগণিত হন।
1972-এর 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন দেশের জন্য প্রয়োজনীয় আইন কানুন ও কার্যকর পাশ করে। স্যার এতটুকুই। স্যার বলছি। ভেরি গুড জিমকে। পরিত্যক্ত কারখানা জাতীয়করণ সম্পর্কে কে বলতে পারবে? এনিওয়ান? সাজিদ মুন্না। সাজিদ মুন্না ইনএক্টিভ। তাসফিক বিন উসমান। পরিত্যক্ত কারখানা জাতীয়করণ। তালহা। কাউসাইন। কাউসাইন বলো দেখি। স্যার কোনটা বলবো? পরিত্যক্ত কারখানা জাতীয়করণ। পরিত্যক্ত কারখানা জাতীয়করণ। স্বাধীনতার পর আদমজি সহ বিভিন্ন কারখানা পাকিস্তানে অবাঙালি শিল্পপতিরা বাংলাদেশ ত্যাগ করলে বঙ্গবন্ধু সরকার 1972 সালে সেগুলো রাষ্ট্রীয় মালিকানায় এনে বাংলাদেশের সম্পদে পরিণত করে। কারখানা জাতীয়করণের ফলে শ্রমিকরা রাষ্ট্রীয় সম্মানজনক অবস্থানে চলে আসে। ওকে, ঠিক আছে, ভেরি গুড কাউসাইন। আমরা এর পরের অংশে যাচ্ছি, প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সম্পর্কে বলবে জান্নাতুল মাওয়া। প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, জান্নাতুল মাওয়া। স্যার আমি পড়বো। জান্নাতুল মাওয়ার রেসপন্স পাওয়া যাচ্ছে না, ঠিক আছে বলো। স্যার একটু নেট ডিস্টার্ব স্যার, ওয়াইফাই এখানে ওখানে বৃষ্টি হচ্ছে ওয়াইফাই তাই স্যার। ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। জান্নাতুল মাওয়ার ওখানে ওয়াইফাই প্রবলেম, ঠিক আছে। কে বলতে চাচ্ছিলা? মোমেন বলো। প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। পাকিস্তান আমলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকগণ সরকারের কাছ থেকে যত সম্মাননা বেতন ভাতা পেতেন। বঙ্গবন্ধু প্রায় 38,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এর মাধ্যমে রাষ্ট্র প্রাথমিক শিক্ষার দায়িত্ব গ্রহণ করে। স্যার এর পরগুলো পড়বো। ঠিক আছে বলো। নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি। বঙ্গবন্ধু সরকার 1972 সালের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরত কোদাকে প্রদান করে একটি শিক্ষা কমিশন গঠন করে। এই কমিটি 1974 সালের একটি গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতির রূপরেখা উপস্থাপনা করে। এভাবে বঙ্গবন্ধু সরকার দেশের জন্য একটি যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। রিলিফ প্রদান ও রেশনিং প্রথা। 1972 সালে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত পরিবার এবং মানুষজনকে বিদেশ থেকে প্রাপ্ত কম্বল, খাদ্যদ্রব্য ও অর্থনৈতিক সাহায্য বন্টন করেন। এছাড়া শহর ও গ্রাম পর্যায়ে ব্যাপকভাবে ন্যায্য মূল্য খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করার জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে সহায় সম্বলহীন মানুষকে সাহায্যের জন্য এটা ছিল এক অসাধারণ মানবিক পদক্ষেপ। 1973 সালের সাধারণ নির্বাচন। 1973 সালের 7 মার্চ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে সরকার গঠিত হয়। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এই নির্বাচনের গুরুত্ব অনেক।
নতুন অর্থনৈতিক পাঁচশালা পরিকল্পনা। বঙ্গবন্ধু সরকার দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য একটি পরিকল্পনা কমিশন গঠন করে প্রণীত হয় বার্ষিক পরিকল্পনা। কমিশনার সুপারিশ মোতাবেক বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য ব্যবসা, বাণিজ্য, শিল্প, কৃষি সহ বিভিন্ন খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন। 1972 সাল পর্যন্ত বকেয়া সুদ সহ কৃষি জমির খাজনা মওকুফ করে দেওয়া হয়। ওকে, ঠিক আছে, ভেরি গুড মোমেন। নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি সম্পর্কে বলবে কাউসাইন। কাউসাইন বলো। স্যার কোনটা বলবো? নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি স্লাইডে আছে, স্লাইডে দেখা যাচ্ছে। ওকে স্যার। বঙ্গবন্ধু সরকার 1972 সালে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরত খোদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করেন। ওই কমিটি 1974 সালে একটি গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতির রূপরেখা উপস্থাপন করে। এভাবে বঙ্গবন্ধু সরকার দেশের জন্য একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করেছিল। ওকে, ঠিক আছে, ভেরি গুড কাউসাইন। এরপর রিলিফ প্রদান এবং রেশনিং প্রথা সম্পর্কে বলবে মাকজুম জিম। জিম নাই, জিম লিভ করেছে। ওকে, তাহলে মোমেন বলবে আবার। বলো মোমেন। স্যার এগুলো পড়ছি না স্যার। আরেকবার বলো, নো প্রবলেম। রিলিফ প্রদান ও রেশনিং প্রথা। 1972 সালে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত পরিবার এবং মানুষজনকে বিদেশ থেকে প্রাপ্ত কম্বল, খাদ্যদ্রব্য ও অর্থনৈতিক সাহায্য বন্টন করে। এছাড়া শহর ও গ্রাম পর্যায়ে ব্যাপকভাবে ন্যায্য মূল্য খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করার জন্য রেশনিং ব্যবস্থা চালু করে। যুদ্ধ বিধ্বস্ত দেশ সহায় সম্বলহীন মানুষকে সাহায্যের জন্য এটা ছিল এক অসাধারণ মানবিক পদক্ষেপ। ঠিক আছে, মোমেনকে ধন্যবাদ। ঠিক আছে, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে জেনেছি বঙ্গবন্ধুর যে দেশ গঠন প্রক্রিয়ায় বঙ্গবন্ধু সরকারের যেসব ভূমিকা ছিল তার সম্পর্কে আমরা জেনেছি। উনি কি করেছেন? সংবিধান প্রণয়ন করেছেন, কার্যকর করেছেন। যে দেশটা যে যুদ্ধ বিধ্বস্ত হয়েছিল, উনি দেশটাকে নতুনভাবে গঠন করেছেন। গণপরিষদ গঠন করেছেন, যে 1970 সালে নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল তাদেরকে দিয়ে গণপরিষদ গঠন করেন। সংবিধান প্রণয়ন করেছেন। বাংলাদেশের সংবিধানের যে 4টা মূলনীতি সেগুলো এখানে উনি মেনশন করেছেন। যে সেগুলো কি কে বলতে পারবা? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর জাতীয়তাবাদ। কেমন? সংবিধান প্রণয়ন করেছেন। এরপরে পরিত্যক্ত কারখানা জাতীয়করণ করেছেন। যে পাকিস্তানি মালিকরা যখন এসব কারখানার মালিকরা ছিল পাকিস্তানি, তারা যখন যুদ্ধের পরে দেশ স্বাধীন হয়, তারা যখন বাংলাদেশ ত্যাগ করেছে, তখন বঙ্গবন্ধু সরকার এগুলোকে সরকারি করে নিয়েছে, জাতীয়করণ করেছে। প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। ওই সময় পূর্ব বাংলায় প্রাথমিক বিদ্যালয় ছিল প্রায় 38,000। ওই 38,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ওই সময় পাকিস্তান সরকার থেকে খুব সামান্য বেতন পেতেন। বঙ্গবন্ধু সরকার এই প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন, অর্থাৎ সরকারি করে নেন। নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি। আমরা বর্তমানে যে একটা শিক্ষানীতি, বর্তমান যে সিস্টেমে আমরা স্টাডি করছি, সেটা উনি প্রণয়ন করেছেন। এরপর আছে যে রিলিফ প্রদান এবং রেশনিং প্রথা। যে নতুন যে দেশ, যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই দেশকে স্বীকৃতি দেওয়ার জন্য, সাহায্য করার জন্য উনি আন্তর্জাতিক বিশ্বে আহ্বান করেছেন। পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে হেল্প করার জন্য ত্রাণ নিয়ে, টাকা নিয়ে চলে আসেন, কম্বল নিয়ে চলে আসেন এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। প্রথমে দিয়েছেন ভারত।
1973 সালের সাধারণ নির্বাচন। এরপর উনি 1973 সালে একটা নির্বাচন দেন, ওখানে উনি বাংলাদেশ আওয়ামী লীগ কি হয়, বিজয়ী হয়। নতুন অর্থনৈতিক পাঁচশালা পরিকল্পনা, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য অর্থনৈতিক পাঁচশালা পরিকল্পনা করা হয়। দ্বিতীয় বিপ্লব, আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বৃদ্ধি পায়, অন্যান্য খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পায়, বন্যার কারণে যখন আমাদের খাদ্য উৎপাদন ব্যাহত হয়, তখন উনি দেশকে সমৃদ্ধ করার জন্য, দেশকে তোমার যে অর্থনৈতিক দুরবস্থা থেকে বাঁচিয়ে রাখার জন্য একটি নতুন কর্মসূচি গ্রহণ করেন, যেটি হচ্ছে দ্বিতীয় বিপ্লব। পররাষ্ট্রনীতি, বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। শত্রুতা কারোর সাথে নয়, সবার সাথে কি বন্ধুত্ব। ভারতীয় মিত্র বাহিনীর ফেরত নেওয়ার জন্য উনি মিসেস ইন্দিরা গান্ধীকে, ওই সময়ের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কি করেন, অনুরোধ করেন। ফলে স্বল্প সময়ের মধ্যে কি ভারতীয় বাহিনীরা বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরে যায়। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ, বঙ্গবন্ধু সরকারের কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে কমনওয়েলথ এবং জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। বঙ্গবন্ধু জুলিও কোরি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাহলে আমরা যে অংশটি পড়েছি ওই অংশটি থেকে 20টি এমসিকিউ অথবা জ্ঞানমূলক প্রশ্ন সিডব্লিউ খাতায় লিখব, এসডব্লিউ খাতায় লিখব, এরপর আমাদের স্কুলের অ্যাপসে আপলোড করব। সবাই ভালো থাকবে। আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে একই অধ্যায়ে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।